আমি কি সেটা না হয় পরে বলছি। আগে নিজের কাপড়-চোপড় ঠিক করেন। এভাবে উলঙ্গ হয়ে নাচানাচি করতে লজ্জা করে না আপনার? অসভ্য মেয়ে একটা। এই যে মিস্টার, ঠিক করে কথা বলো। এটা আমার বাড়ি, আর এই বেডরুমটা একান্তই আমার ব্যক্তিগত। সেখানে কখনোই কেউ প্রবেশ করে না। তাই আমার রুমে কি করবো না করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, তাই বুঝি? তাই বলে আপনি সবসময় এভাবে রুমের দরজা খুলে রেখে কাপড়-চোপড় খুলে নাচানাচি করেন, তাই না? বাড়িটা বাইরে থেকে দেখে তো বেশ ভদ্র। মেয়ে নাস্তা শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। আর এদিকে নীল নাস্তা শেষ করে নেহার আম্মুকে বল, আন্টি, আঙ্কেল তো এখনো বেশ কয়েকটা টেবিলে আসলো না। আমার তো আঙ্কেলের সঙ্গে জরুরি কথা বলা ছিল। আসলে আজ তোমার আঙ্কেলের শরীরটা ভালো নেই, তাই হয়তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তাছাড়া প্রেশারটাও ইদানিং বেড়ে চলেছে, তাই আমি আর তোমার আঙ্কেলকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করিনি। যাই হোক, তুমি কোনো টেনশন করো না। তাই তোমার আঙ্কেল হয়তো এখনই ঘুম থেকে উঠে যাবে। ওকে আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠলে আপনি একটু কষ্ট করে বলে দেবেন আমি চলে এসেছি। তখনই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর এক এক করে সবাই নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে যায়। এদিকে নেহা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আরে এই এই যে ম্যাডাম, আপনি ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছেন নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে যাচ্ছেন? সেটা তো আপনাকে দেখে কনফার্ম হওয়া যাচ্ছে না। এই অসভ্য লম্পট চরিত্রহীন ছেলে একটা! আমার বিষয়ে আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব নাকি পার্কে ঘুরতে যাব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না আপনি এই বিষয়ে নাক গলান, কারণ আমার ফ্যামিলির কেউ কখনোই আমার উপরে কোনো বিষয়ে বাধা দেয় না। আরে, আপনি তো আচ্ছা, তাই আপনি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তো জানেন না। তা অপরিচিত মানুষ যার সঙ্গে আগে কোনোদিন দেখা হয়েছে কিনা সেটা হয়তো সঠিকভাবে বলতে পারবে না, তার সঙ্গে আপনি এইরকম আচরণ করছেন। এই আচরণ করতে আপনার রুচিতে বাধে না? আসছে আমার ভদ্রলোক আমাকে ভদ্রতা শেখাইতে। শোনেন, আমি না যাত্রার কাছ থেকে কোনো কথা শুনতে অভ্যস্ত নই, তাই দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর এখন মানে এখান থেকে কেটে পড়ুন। আমার ভার্সিটির টাইম হয়ে গেছে। আপনার সঙ্গে অযথা প্যাচাল করতে গেলে আমার ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। ও, তাই নাকি? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এখন ভার্সিটিতে যান। বিকেলে আপনার সঙ্গে আবার একটা কথা আছে। কোনো ফালতু মার্কা ছেলেপেলের কথা শোনার মতো না, আমার কাছে সময় নেই। আর হ্যাঁ মিস্টার, আপনি যদি এই বাড়িতে কয়েকদিন থাকেন তাহলে ভদ্রভাবেই থাকতে হবে, কারণ এই ভদ্রলোকের বাড়ি আর কোনো অভদ্র লোকের জায়গা এই বাড়িতে নেই, বুঝেছেন? এই কথাগুলো বলতে বলতে নেহা রুম থেকে বের হয়ে ভার্সিটি চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎই নীল লক্ষ্য করে নেহা একটা মিনি স্কার্ট আর হাফ প্যান্ট পরে বাইরে বের হচ্ছে। এই বিষয়টা নীলের ঠিক ভালো লাগলো না, তাই সে নেহাকে বলে, আরে এই যে ম্যাডাম, এটা কোন ধরনের ভদ্রতা? আপনি কী সব পোশাক পরেছেন সেগুলোর দিকে একবার তাকে আপনি দেখেছেন যে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন? আপনার কি লজ্জা কিছুই নেই? আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার এত জ্ঞান দিতে আসবেন না। জ্ঞান দেওয়া লোক না আমার একদম পছন্দ নয়। আমার বাড়িতে কেউ কখনো আমার স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমি আমার ইচ্ছা মতো চলি, তাই আমি আশা করব আপনি যতক্ষণ এই বাড়িতে আছেন ততক্ষণ আমার বিষয়ে অন্তত নাক গলাতে আসবেন না। আর যদি কখনো আপনি আমার বিষয়ে নাক গলাতে আসেন তাহলে সেটা আপনার পক্ষে ভালো হবে না। ধুর যা, এটা আমি কোথায় এসে পড়লাম? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মেয়েকে ভালো কিছু বলতে গেলাম আর উল্টো সে আমাকে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আপনি কি করবেন না করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। তবে আমার মনে হয়েছিল আপনার মতো মতো একটি মেয়েকে এসব পরে বাইরে যাওয়া উচিত নয়, তাই বলেছিলাম। আমি যদি এই কথাটি খুব ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে আই এম সরি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাই হোক, আপনাকে ক্ষমা চাইতে হবে না। নিজের ভুলটা বুঝতে পেরেছেন, সেটাই অনেক। হুম, নেক্সট টাইম এমন ভুল আর কখনো করবেন না। এই বলে নেহা হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে দেখতে দেখতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় কেটে গেল। তখনই হঠাৎ নেহার আম্মু নীলের রুমে আসে আর বলতে লাগলো, তা বাবা, তোমার বাবা মা কেমন আছে সেটা তো বললে না। আসলে সকাল থেকে কাজের অনেক চাপে আছি, তাই তোমার সঙ্গে সেভাবে কথা বলার সময়টুকু হয়ে ওঠেনি।
কোনো ব্যাপার নয়, বাবা মা আছে, এই মোটামুটি ভালোই। আসলে আন্টি, আমি পড়াশোনা শেষ করেছি, এই মুহূর্তে একটা চাকরি আমার খুবই প্রয়োজন, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা সেটা আপনারা জানেনই। কোথাও চাকরির জন্য গেলে প্রথমে সবাই বড় অঙ্কের একটা ঘর চায়, কিন্তু সেটা দেওয়ার আমার কিংবা আমার বাবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আর চাকরিটা হচ্ছে না। সেদিন বাবা আঙ্কেলের সাথে কথা বলেন, আর আঙ্কেল আমাকে এখানেই আসতে বলেন। ও, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বলেছো, আমি নিজেও তোমার আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, তুমি কোনো টেনশন নিও না। তোমার আঙ্কেল যখন আছে তখন কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওকে আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা বলা ছিল। আপনার ছোট মেয়েটা তো অনেক ভালো আর ভদ্র আর মিশুক প্রকৃতির, কিন্তু আপনার বড় মেয়েটা এমন কেন? কেমন যেন হিংসুটি টাইপের। আসলে বাবা এরকমই, কারোর সঙ্গে খুব একটা মিশতে চায় না আর হিংসুটে টাইপের। যাই হোক, ওর ব্যবহারে তুমি কষ্ট পেও না। কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেহার মায়ের এমন কথা শুনে নীল অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। আন্টি তার কাছে ক্ষমা চাইছে, বিষয়টা ঠিক মানা যায় না। তাই সে বসা থেকে উঠে দাঁড়িয়ে আন্টির হাত দুটো ধরে বলতে থাকে, আরে আন্টি, আপনি কি করছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি আমার মায়ের মতো, আর হ্যাঁ, আমার থেকে বয়সে ছোট। ব্যবহারে আমি কিছুই মনে করিনি, জাস্ট আপনাকে বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি বিশ্রাম করো, আমার কাজ আছে, আমি কাজ করছি। আর হ্যাঁ, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। আর আমি দুপুরে একটু বাইরে যাব, তোমার জন্য দুপুরের খাবারটা টেবিলে রেখে যাব, টাইমলি খেয়ে নিও। এই কথা বলতে বলতেই নেহার আম্মু নীলের রুম থেকে বাইরে চলে যায়। এদিকে নীল রুমে বসে বসে একাই বোরিং ফিল করছিল, তাই সে ফেসবুকের নিউজটা চেক করছিল। এমন সময় কখন যে সময়টা কেটে গেল টেরি পেল না। এদিকে বিকেল হয়ে গেল, রিমি স্কুল থেকে চলে এসেছে। তখন প্রায় বিকেল 3টে বাজে। তখন রিমি সোজা চলে আসে নীলকে দেখতে। নীলের রুমে এসে নীলকে দেখে বলে, এই যে নীল ভাইয়া, আমি চলে এসেছি। তাই নাকি? ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। এখন যাও, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ঘুরতে বের হব। নীল আর রিমি কথাগুলো বলা বলি করছিল। তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয় আর বলতে থাকে, কিরে রিমি, কি হয়েছে? তুই এই ছেলেটার সঙ্গে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? নীল ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে যাবে, আর আমি তার সাথে ঘুরতে যাব। তুমিও যাবে নাকি? গেলেই আমার সাথে যেতে পারো। আরে না রিমি, একদমই না। তোমার বোনকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। তোমার বোন যে একদম হিংসুটে স্বভাবের। এই রে, আইসে মায়ের সাগর, আপনার সাথে যেতে কে চাইছে? আমি নিজেই তো আপনার সাথে যাব না। আপনি কি করে ভাবলেন আপনার মতো চরিত্রহীন লম্পট একটা ছেলের সাথে আমি যাব? এই যে ম্যাডাম, ঠিক করে কথা বলুন। কাকে চরিত্রহীন লম্পট বলছেন আপনি? চরিত্রহীন লম্পট তো আপনি। আপনার নিজের চরিত্র ঠিক আছে? উলঙ্গ হয়ে রুমের মধ্যে নাচানাচি করেন, আরেকজনকে চরিত্রের দোষ দিতে আসেন। এই ছেলে, ভদ্রভাবে কথা বল। তোকে আমি তখনও বলেছি আর এখনো বলছি, আমার রুমের মধ্যে কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তার কৈফিয়ত তোকে দেব না। আশা করি বুঝতে পেরেছিস। এত বুঝে আপনার কাজ নেই। এই রিমি, তুমি কি যাবে আমার সাথে, নাকি আমি বের হয়ে যাব? তোর মতো চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমার বোন কোথাও যাবে না। যেখানে যাওয়ার ইচ্ছে তুই একা যা। আমার সরল বোনটাকে ভুলিয়ে ভালিয়ে আকাম কুকাম করবি, সেগুলো আমি হতে দিব না। আপু, তুই কিন্তু এখন বাড়াবাড়ি করছিস। কাকে তুই রহিন চরিত্রহীন লম্পট বলছিস? নীল ভাইয়াকে? তুই তো তার সম্পর্কে কোনো কিছু জানিসই না, তাহলে তার সম্পর্কে এমন কথা বলছিস কি করে? বলা নেই কওয়া নেই, হুটহাট একটা মেয়ের রুমে ঢুকে পড়তে পারে, তাকে এর চেয়ে বেশি ভালো বলা আমার পক্ষে সম্ভব নয়। তোর ইচ্ছে থাকলে তুই যেতে পারিস। আমি তো সেটাই বলছি, তাহলে তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? আমি তো নীল ভাইয়ের সাথেই ঘুরতে যাচ্ছি, এখানে তোর সমস্যা কোথায় হচ্ছে সেটাই বুঝতেই পারছি না। এই বলে রিমি সেখান থেকে চলে গেল। তারপর রেডি হয়ে নিচে এলে। তখন নীল তো অনেকক্ষণ আগে থেকে সেখানে বসেছিল। রিমি আর নীল বাসা থেকে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে নেহা বলতে থাকে, তারা, আমিও তোদের সাথে যাবো। অপরিচিত একটা ছেলের সাথে আমি আমার বোনকে একা একা যেতে দেবো না। তাই নাকি? আপনার নিজেরই তো
আমার সাথে ঘুরতে ইচ্ছে করছে সেটা সরাসরি বলেন, এত পেছনের কি আছে? আমার মতো স্মার্ট হ্যান্ডসাম গুড লুকিং দেখতে একটা ছেলের সাথে ঘুরতে যাওয়া তো আপনার ভাগ্যের ব্যাপার। আইসে গুড লুকিং হ্যান্ডসাম, তুই তো নিজের চেহারা আয়নায় দেখেছিস? যদি নিজের চেহারা আয়নায় দেখতি তাহলে এই ভুল ধারণাটা ভেঙে যেত। নেহার এমন কথা শুনে নীল তো প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় আর বলতে লাগলো, রিমি, তোমার বোনকে বলে দাও ভদ্রভাবে কথা বলতে। আমার যদি মেজাজ খারাপ হয় তাহলে কিন্তু ওর কপালে খারাপ কিছু আছে, বলে দিও। নিজের চরিত্রেরই ঠিক নেই, সে আবার আমার চরিত্র নিয়ে কথা বলে। নিজেকে প্রিন্সেস ডায়না ভাবে নাকি? নিজের চেহারা কি নিজের চোখে নিজের আয়নাতে দেখেছে? সে আবার আমাকে বলে আমার চেহারা আয়নাতে দেখতে। আমার চেহারা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আমার চেহারা যদি ভালো না হতো না, তাহলে ভার্সিটির 90% ছেলে আমার পিছনে ঘুরঘুর করতো না। আমার মনে হয় না কোনো মেয়ের সামনে পাত্তা পেয়েছিস। বলে তাও আবার এত বড় বড় লেকচার দিচ্ছে। নিঃসন্দেহে যে ছেলেগুলো তোর পেছনে ঘুরঘুর করে ওদের নিজেদের কোনো কাজকর্ম নেই। ওর পেছনে টাইম ওয়েস্ট করা যদি তাদের কোনো কাজকর্ম থাকতো তাহলে তোর মতো একটা ফালতু মেয়ের জন্য টাইম ওয়েস্ট করতো না। রিমি, তুমি কি আমার সাথে যাবে? গেলে যেতে পারো, তা না হলে আমি যাচ্ছি। এই মেয়েটার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার সঙ্গে ঘুরতে যাবো বলে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি যাবো কি না? আপু, তুই ঝগড়া বন্ধ করবি? তোর যদি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে হয় তাহলে চুপচাপ মুখটা বন্ধ করি আমার সঙ্গে যেতে পারো, নয়তো বাসায় বসে থাক, ঝামেলা করতে আসিস না। ওরে বাবারে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোর নিরাপত্তার জন্য আমি একটা ছেলের সঙ্গে ঝগড়া করছি, আর তুই কি না আমার বোন হয়ে কথা শুনেছিস? এটা তো আমার আশা ছিল না। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে এটা বল যে তুই আমার সঙ্গে ঘুরতে যাচ্ছিস কি না? তোর যাওয়ার ইচ্ছে হলে যেতে পারিস, নয়তো না বলে দে, অযথা সময় নষ্ট করিস না। এই বলে রিমি দুজন হন হন করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে নেহা বলে, এই রিমি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই একটা বাইরের ছেলের সাথে একে একে ঘুরতে চলে যাচ্ছিস, ছেলেটা তোর সঙ্গে যদি উল্টোপাল্টা কিছু করে বসে তখন কি হবে সেটা একবারও চিন্তা করে দেখেছিস? চিন্তা করার দরকার নেই, তুই বসে বসেই চিন্তা কর। তোর তো অযথা চিন্তা করার জন্য অনেক সময় রয়েছে, সেই সময়টা আমার নেই, বুঝলি? আমি এখন আসছি। এই দাঁড়া, আমিও তোদের সঙ্গে যাব। এই লম্পট চরিত্রহীন ছেলের সাথে আমি তোকে একা একা কোথাও যেতে দেবো না। রিমি, তোমার বোনকে বলে দাও আমাকে আর একবার চরিত্রহীন লম্পট বলে এর পরিণাম খুবই ভয়ানক হবে। চরিত্রহীন কাকে বলে আমি দেখিয়ে দেব। আল্লাহ রক্ষা করো আমাকে, কেন যে আমাকে একটা বোন দিতে গেলেন সেটা আল্লাহই ভালো জানেন। দোহাই তোমাদের, এবার ঝগড়াঝাটি বন্ধ করো। আমাদের সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে হবে। আব্বু যদি বাড়িতে এসে দেখে আমরা বাড়িতে নেই প্রচণ্ড রাগারাগি করবে। সেটা তো আমি নিজেই তোমাদেরকে বলেছিলাম, আঙ্কেল বাড়িতে চলে আসার আগেই আমাদের ফিরে আসতে হবে। তাছাড়া আঙ্কেলের সাথে আমার ইমার্জেন্সি কথা বলতে হবে। অতঃপর সবাই বাসা থেকে বের হলো। নীল গাড়ি ড্রাইভিং সিটে বসতে চাচ্ছিল, এমন সময় পেছন থেকে বলতে থাক, এই আমি আমার কার ড্রাইভ করব। আমি কোনো অপরিচিত কাউকে আমার গাড়ি ড্রাইভ করতে দেব না। তাছাড়া যেখানে আমি রয়েছি, আমার বোন রয়েছে, সেখানে তো একদমই না। আপু, আমি কিছুই বুঝছি না, তুই কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছিস? ভাইয়া ড্রাইভ করলে তো সমস্যাটা কোথায়? তুই দে ভাইয়াকে ড্রাইভ করতে। নীল ভাইয়া, তুমি ড্রাইভিং সিটে বসো আর গাড়ি ড্রাইভ করো, কোনো সমস্যা হলে আমি সেটা বুঝবো। রিমির কথায় নীল ড্রাইভিং সিটেই বসে আর তার পাশের সিটে রিমি বসতে যাবে। এমন সময় নেহা আবারও বলে, এই রিমি, তুই পিছনে সিটে বস, আমি সামনে বসবো। এই ছেলেটাকে বিশ্বাস নেই। তুই এই ছেলেটার পাশাপাশি বসলে তোকে ফুসলিয়ে ফাসলিয়ে কিছু একটা করে ফেলার চেষ্টা করতে পারে, তাই আমি সেই রিস্ক তো একদমই নিতে চাই না। আপু, তোর হয়েছেটা কি সেটা আমাকে বলবি? আমি না তোর এইসব প্যারা আর নিতেই পারছি না। তুই কেন এমন করছিস বলতো? তুই কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছিস? আমি কোনো ঝামেলা পাকাচ্ছি না, তোকে যেটা বলছি সেটাই কর। পিছনে সিটে গিয়ে বস, আমি সামনে বসবো। এই ছেলেটাকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আর তুমি এভাবে কেন তাকিয়ে আছো? চুপচাপ গাড়ি চালাও। নেহার সঙ্গে আর সময় নষ্ট করার ইচ্ছে ছিল না, তাই সে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো তাদের গন্তব্যস্থলে যেতে। তারা সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল, তাই রিমি নীলকে বলে, ভাইয়া, দুপুর গড়িয়ে বিকেল হলো, আমাদের তো কারোর দুপুরে খাওয়া হয়নি, তাই ভাবছিলাম চলো আশেপাশের রেস্টুরেন্ট থেকে খেয়ে নিই, আমার খুব ক্ষুধা পেয়েছে।
এই কথা শুনে তো নীল পড়ে গেল মহাবিপদে, কারণ এই মুহূর্তে ওদের নিয়ে গিয়ে খাওয়ানোর মতো পয়সা তার পকেটে নেই। তার পকেটে হাত দিয়ে দেখলো একটা 100 টাকার নোট পড়ে আছে, শুধু এটা দিয়ে কি করবে। তাই নীল ভাবছিল, এমন সময় রিমি বলে, কি হলো ভাইয়া, হঠাৎ কি এত চিন্তা করছো? আমি তো জানি তোমার পকেটে পয়সাই নেই। আমি তো টাকা নিয়ে এসেছি, টাকা নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। তুমি চলো তো আমার সঙ্গে। আর আপু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যাবি নাকি? যাবো না কেন, যাবো তো। আমি শুধু ভাবছি এই ফকিনি মার্কেট ছেলেটার কথা। দুইটা মেয়েকে নিয়ে এসেছে ঘুরতে, অথচ তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর মতো টাকা পয়সা নেই। তাহলে ঘুরতে আসার কি দরকার? রাস্তায় দাঁড়িয়ে 1 ঘন্টা ভিক্ষা করলেই তো পারতো। আপু, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নীল ভাইকে বারবার অপমান করেই যাচ্ছিস। এগুলো কিন্তু ভদ্রতার মধ্যেই পড়েই না, বলে দিলাম। তো কি করব বল শুনি? এই অপরাধতা তো ছেলেটাকে কোলে নিয়ে আদর করব নাকি? কেন, নীল ভাইকে আদর করতে সমস্যা কোথায়? যে ভাইয়ের মতো হ্যান্ডসাম, একটা নীল ভাইয়ের মতো হ্যান্ডসাম একটা ছেলেকে আমার তো কোনো সমস্যাই নেই। জি ভাইয়া, আমার চাইতে বয়সে অনেকটাই বড় নীল ভাইয়া। আবার তার চেয়ে বয়সে অনেকটাই বড় যদি সমবয়সী হতো, তাহলে আমি নীল ভাইকে বয়ফ্রেন্ডই বানাতাম আর বিয়ে করে নিতাম। এই যে প্রেম রাশির কন্যা, আপনারা দুইজন যা করছেন, আমি বাসায় গিয়ে সব আব্বুকে বলে দেব। দুটো লম্পট চরিত্রহীন, নিজের চাইতে বয়সে এত বড়, এইসব কথা বলতে তো লজ্জা করে না? না, আমার লজ্জা করছে না, কারণ একদম হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানাতে পারলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা নীল ভাইয়া, তুমি নিজেই বলো, আমার বয়ফ্রেন্ডের সমস্যা আছে? না, একদমই নয়। তোমার মতো কোচি আর একটা মেয়ের বয়ফ্রেন্ড, ওটা আমার কোনো সমস্যা নেই। তোমার বয়ফ্রেন্ড হতে পারলে আবার আরও ভালো লাগবে। যাই হোক, এখন চলো এখান থেকে। অতঃপর তারা সেখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। খাওয়া দাওয়া করে রিমি বিল পরিশোধ করে, আর তারপর সবাই মিলে বাসায় চলে আসে। সেদিন রাতে খাবার একসঙ্গে খায়। আর খাওয়া দাওয়া শেষ হলে নেহার আব্বু নীলকে বলে, নীল, ওয়াশ শেষ করে তুমি একবার আমার রুমে আসবে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, যেইগুলো এখানে সবার সামনে বলা সম্ভব নয়। কারণ আমি আমার ফ্যামিলির লোকদের খুব ভালো করেই চিনি। এই বিষয়টা তাদের সামনে প্রকাশ করে তাদের মধ্যে কেউ একজন হলেও এই বিষয়টা নিয়ে ঝামেলা করবে। তাই আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। ওকে আঙ্কেল, ঠিক আছে, আমি খাবার শেষ করে আপনার রুমে চলে আসব। আর আপনি যেটা বলছেন সেটা আমিও জানি, আপনার ফ্যামিলির মধ্যে ভালো মানুষ নয়। ছেলে একদম ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। তুমি যে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছো না, সেটা আমি খুব ভালো। চেষ্টা করতে চায় না। ড্রাইভার আঙ্কেল, আপনি বলুন তো। এই 1 মিনিট ওয়েট। কি বলে? তুমি আমাকে কাল নাকি বললে? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক না হয়ে আসলে পারছি না। এই বাড়িতে যেখানে সবাই আমাকে যথেষ্ট প্রায়োরিটি দেয়, তুমি কিনা আমাকে এমন কথা বলছো? এই শোনো, তোমার না কানে সমস্যা আছে? আমি আবার তোমাকে কখন কান লাগিনি বললাম? একবার কানের ভালো একটা ডাক্তার দেখিয়ে নিও। তোমাকে যে কি করতে মন চাইছে না, আমি নিজেও সেটা বুঝতে পারছি না। প্রথমে আমাকে কালনাগিনী বললে, আর এখন আবার আমাকে বলছো কানের সমস্যা। আসলে তোমাদের মতো ছেলেদের যে কি করা উচিত সেটা আল্লাহই ভালো জানেন। চাইলে আমাকে বিয়ে করতে পারো, কিন্তু ছেলে হিসেবে যথেষ্ট ভালো নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু সবাই বলে এই কথাটা, তাই বললাম আর কি। মনটা চাইছে তোকে 1 থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে সেই অসভ্য চরিত্র লম্পট একটা ছেলে, তোর মতো ছেলেকে কে বিয়ে করবে? হ্যাঁ বল শুনি। আর আমি তোর সঙ্গে কেনই বা এত কথা বলছি? আমার ভার্সিটির টাইম হয়ে গেছে। ড্রাইভার আঙ্কেল, আপনি আমাকে নিয়ে চলুন তো। সরি ম্যাডাম, এটা আমি করতে পারবো না। স্যার বলেছে ওনাকে নিয়ে যেতে। আমি তো স্যারের কথা অমান্য করতে পারবো না। আজ না হয় আপনি একটু কষ্ট করে অটোতে চলে যান। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ড্রাইভার কি বললো তুমি শুনতে পাওনি? অটোতে করে চলে যাও, আজ তোমার গাড়িতে যাওয়া হবে না। আর আমি আসি, টাটা, বাই বাই। দেখতে কিচ্ছু ভালো লাগে না। হকর্মার ঢিক কোথা থেকে এসে জুটেছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এর সাথে আমার এত কথা বলে তো কোনো কাজ নেই। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। এই অটো, দাঁড়াও। কি ব্যাপার? কি হয়েছে? কি সমস্যা তোমার? তুমি কি চিৎকার চেঁচামেচি ছাড়া পারো না নাকি? যতক্ষণ বাড়িতে থাকবে তো ততক্ষণ তুমি বাড়িটা মাথায় তুলে রাখবে? তুমি পেয়েছো নাকি? আমি সেটাই বুঝতে পারি না। আমি কি পেয়েছি মানে?
তুমি আমার সাথে এইরকম বিহেভ করছো কেন? বাড়িতে যে একটা ছেলে এসেছে আসছে দিন থেকে আমাকে জ্বালিয়ে মারছে, সেটা তোমার চোখে পড়ছে না? নীল আবার তোমাকে কি করলো? সে তো তার মতোই আছে দেখি। তুমি তার পেছনে কেন পড়েছো সেটা দয়া করে বলবে আমায়? ওই ছেলেরা সকালবেলা আমার গাড়ি কেন নিয়ে গেল? বাড়ির সবাই জানে সকালবেলা ড্রাইভার আমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু আজ কেন আমাকে অটোতে করে ভার্সিটিতে যেতে হলো? আমি সেটার কৈফিয়ত চাই। সেটা তো বলা আমার পক্ষে সম্ভব না। তোমার আব্বুর বাড়িতে আসলে তুমি তোমার আব্বুর সাথে কথা বলবে। আর একটা কথা বলে দিচ্ছি, তুমি যেগুলো শুরু করেছো সেগুলো তোমার আব্বু একদম সহ্য করবে না। আব্বুর বন্ধুর ছেলে নীলের আব্বুর সঙ্গে তোমার আব্বুর অনেক দিনের সম্পর্ক এবং ভালো সম্পর্ক। তাই আমি চাই না তুমি এই ব্যাপারে কথা বলে তোমার বাবার মন ক্ষুণ্ণ করো। ওই ছেলেটার সাথে তোমাদের এত কিসের প্রীতি? আমি সেটাই তো বুঝতে পারছি না। অচেনা একজন একটা ছেলে বাড়িতে এসে থাকছে, খাচ্ছে, আর আমার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, আমি সেটা তো বুঝতে পারছি না কেন? নেহার মা সঙ্গে কোনো কথা বলল না, চুপচাপ চলে গেল। এদিকে নেহা তার মায়ের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে নিজের রুমে চলে আসে। রাতের বেলা যখন তার বাবা বাসায় আসে তখন সে সরাসরি তার বাবাকে বলতে লাগলো, আমাদের বাসায় যে ছেলেটা এসেছে ওই ছেলেটা এখনো কতদিন থাকবে? হ্যাঁ, ওকে আর কাকে বলবো? এই বাড়িতে তো শুধুমাত্র একজনই বাইরের মানুষ আছে, তাই এটা তো আলাদা করে খুলে বলার কিছু নেই। তাহলে তো তোমাকে একটা কথা নতুন করে বলে দিতে হয়, নীলকে আমি আমার স্নেহ করি। তোমরা দুই বোন কোনো পুত্র সন্তান নেই, তাই আমি চাইবো তোমরা নীলকে নিজের ফ্যামিলির মানুষ বলে মনে করো এবং যথেষ্ট সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দাও। অসম্ভব আব্বু, এইটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর জানতে এসেছি ছেলেটা আমাদের বাড়িতে কতদিন থাকবে। কেন এই ব্যাপারে তোমার এত জানার আগ্রহ কেন? তার যতদিন থাকার ইচ্ছে হবে ততদিন এখানে থাকবে। কেন বাবা, এরকম কেন হবে? এটা তো আমাদের বাসা। এখানে তো আর চিড়িয়াখানা খুলে রাখা হয়নি যে যার মতো করে আসবে আর এখানে থেকে যাবে। ওই ছেলেটাকে বলে দিও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে যেন চলে যায়। নেহা প্লিজ, তোমার কথা বলা শেষ হয়ে থাকলে আসতে পারো। আমি ব্যস্ত আছি, তোমার সঙ্গে পরে কথা হবে এই ব্যাপারে। তোমাদের যা ইচ্ছা করো। কথাটা বলে নেহা সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে রাত হয়ে আসে। সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো নিজের রুমে ঘুমিয়ে পড়ল। সেদিন আকাশটা একটু মেঘলা ছিল। একটু পরেই হুট করে বৃষ্টি পড়তে শুরু করলো আর আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। হঠাৎই বিদ্যুৎ চমকানোতে নীল ভয় পেয়ে যায়, আর একা রুমে তো কখনোই থাকতে পারে না। তখন প্রায় রাত আনুমানিক 12টার মতো হবে। সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়েছে। এদিকে নীল কিছুতেই ঘুমাতে পারছে না। তার প্রচন্ড ভয় করছে, আর সে কাউকে বলতেও পারছে না যে এত বড় ছেলে বিদ্যুৎ চমকালে ভয় পায়। সেটা জানলে কি মনে করবে। তাই সে চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে ব্যালকনিতে হাঁটাহাঁটি করতে লাগলো। এমন সময় সে দেখতে পেল নেহার রুমের দরজা খোলা। তাই নেহার রুমের ভেতর ঢুকে গেল। নেহার রুমে ডিম লাইট জ্বালানো ছিল। ড্রিম লাইটের আলোয় নেহার চেহারায় লাগছিল সেটা বলার মতো না। কিন্তু তখনই হঠাৎ খুব জোরেই বাজ পড়ল। চিৎকার দিয়ে নেহার উপর পড়ে গেল, আর নেহা সেটা টের পেয়ে ধরফর করে বিছানা থেকে উঠে বসলো আর বলতে লাগলো, কি হয়েছে? তুমি আমার রুমে কেন এত রাতে? আসলে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিদ্যুৎ চমকালে আমি খুব ভয় পাই। তাছাড়া বাজ পড়ছে, তাই আমি একা থাকতে ভয় পাচ্ছিলাম। তা আমি কি করব? রুমে কেন এসেছো? বাড়িতে এতগুলো অন্য কারোর রুমে যাওয়ার প্রয়োজন পড়লো না? আব্বুর রুমে গিয়ে ঘুমাও, আমার রুম থেকে বের হয়ে যাও এক্ষুনি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে এখন আমি আঙ্কেলকে ঘুম থেকে জাগাতে যাব? আঙ্কেল সারাদিন পরিশ্রম করে বাসায় এসেছেন, এখন বিশ্রাম নেবে, তাকে ঘুম থেকে জাগানোটা কি ঠিক হবে? তাহলে নিজের রুমে গিয়ে ঘুমাও, আমাকে বিরক্ত করো না। আর একবার যদি আমাকে বিরক্ত করেছো না, তাহলে আমি চিৎকার চেঁচামেচি করতে বাধ্য হব, আর বাড়ির সবাইকে বলে দেবো তুমি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার রুমে এসেছো। নীল তখন কোনো উপায় না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু ঝড়ের গতি বেড়ে চলেছিল। এদিকে নীল ছোট্ট বাচ্চার মতো ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। তাই সে কোনো উপায় অন্তর না পেয়ে আবারও নেহার রুমের দিকে যায়, আর নেহা তখন অঘরে ঘুমোচ্ছিল। স্কুল থেকে রিমিও ফেরেনি। নীল তখন নেহাকে ঘুম থেকে না জাগিয়ে চুপি চুপি নেহার বিছানায় চলে যায় আর কম্বলের নিচে ঢুকে পড়ে। নীল একজন পরিপূর্ণ যুবক,
একজন পরিপূর্ণ যুবতী নেহা। নীল এই প্রথম এতটা কাছাকাছি। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি নেহা নীলকে আকর্ষণ করছিল। তাছাড়া দেখতে যথেষ্ট সুন্দরী রূপবতী নেহা এবং গুণবতী একটা মেয়ে। তাকে দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়বে, এমনটাই তার চেহারা। আর নীলও খুব সুন্দর্শন একজন ছেলে। তাছাড়া রাতও ছিল মাঝামাঝি। সব মিলিয়ে একটা প্রেমময় পরিবেশ আর পরিস্থিতি ছিল। নীল নেহার এতটা কাছাকাছি থেকে কোনোভাবেই নেহাকে দূরে সরিয়ে রাখতে পারছিল না। তাই সে নেহাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। কিন্তু নেহা এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না, কারণ সে গভীর ঘুমে মগ্ন ছিল। এদিকে নীল কি করছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না, কারণ সে নেশায় একদম তলিয়ে যাচ্ছিল। আর নেশা হবে বা নাই বা কেন, চুম্বক যদি লোহার কাছে থাকে তাহলে তো লোহাকে তার কাছে টানবেই। নীল আস্তে আস্তে নেহার হাতটা রাখে নিজের হাতে। বেহায়ার মতো শরীরে হাত দিতে এসেই অন্যরকম অনুভব করে। নেহার অনেকটাই উষ্ণ ছিল। আর এদিকে নীল অনেকক্ষণ রুমের বাইরে থাকায় তার শরীর ঠান্ডা ছিল। তাই সে নেহাকে নিজের একটু একটু কাছে টানতে থাকে। এমন করতে করতে সে যেই না নেহা পর্যন্ত হাতটা নিয়ে যাবে, তখনই নেহার ঘুম ভেঙে যায়। আর নেহা লাফ মেরে বিছানা থেকে উঠে নীলকে দেখতে পেয়ে তার শার্টের কলার ধরে টেনে দাঁড় করি তার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আর বলতে লাগে, এই চরিত্রহীন লম্পট বদমাইশ ছেলে, তোকে আমি কতবার বলেছি তুই আমার রুমে আসবি না, আমার ধারের কাছে আসবি না। এখন যদি সময় মতো ঘুম না ভাঙতো তাহলে তো তুই আমার সাথে কি না কি করতি। তা তোর কোনো গ্যারেন্টি তো নেই। দাঁড়া, আজ সকালেই আমি বাবার সাথে সব কিছু বলবো, আর আর তুই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবো আমি তোকে। আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। বললাম তো, আমি ঝড় আসলে প্রচণ্ড ভয় পাই, তাই আমি এখানে চলে এসেছিলাম। তারপর যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট মাত্র। যা হয়েছে সেটা ভুলে যাও, তোমার জন্য ভালো হবে আর আমার জন্য। আর একটা কথা মাথায় রেখো, এই বিষয়টা প্রকাশ করলে কিন্তু মান সম্মান তোমার বেশি চাপে। মানে তুই আমাকে ভয় দেখাতে চাইছিস? তাই তো, সেটা করে তো কোনো লাভ হবে না, কারণ আমি তোর এই সব কথায় একটুও ভয় পাই। আমি সবাইকে বলে দিব, আর তোর মুখোশটাও সবার সামনে খুলে দেবো, তখন বুঝতে পারবি আমি কি জিনিস। ওকে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আর আমি আসি। আর একটা কথা, তোমার শরীরে কিন্তু চুম্বক আছে, বলতেই হবে। আমি যখন তোমার কাছে গেলাম তখন মনে হচ্ছিল তুমি চুম্বক আর আমি লোহা। তুমি আমাকে তোমার কাছে আকর্ষণ করে টানছো, আর আমি তোমার কাছে যাচ্ছি। এসব ফালতু মার্কা কথাবার্তা আমার আব্বুর সামনে বলিস, তাহলে আমার আব্বু তোকে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। ওকে মাই ডিয়ার, ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। এখন আমি আসি, ঘুমিয়ে পড়ো, তা না হলে কাল সকালে তুমিও ভার্সিটিতে যেতে লেট করবে আর আমিও অফিসে। এই বলে নিজের রুমে চলে আসে নীল। আর এদিকে ঝড় কমেই যাচ্ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা তার বাবার সঙ্গে সবকিছু বলে, কিন্তু তার বাবা সেসব কথা বিশ্বাস করে না। তাই তিনি অপেক্ষা করতে থাকে নীল কখন ব্রেকফাস্ট টেবিলে আসবে। আর কিছুক্ষণ পর নীলও ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। তাই নেহার আব্বু নীলকে বলে, দেখো বাবা, আমি তোমাকে আমার সন্তানের মতোই ভালোবাসি, তাই কথাটা জিজ্ঞাসা করতে আমি খুবই লজ্জাবোধ করছি, কিন্তু না বলে উপায় পাচ্ছি না। নেহা এসব কি বলছে? তুমি নাকি গতকাল রাতে নেহার রুমে গিয়েছিলে? কি? আমি কেন তার রুমে যেতে যাব? তার রুমে তো আমার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। তোমার কোনো কিছুর প্রয়োজন থাকলে তুমি আমাকে কিংবা তোমার আন্টিকে বলবে, কিন্তু নেহার কাছে তুমি কেন যাবে? কিন্তু দেখো না, সে তখন থেকে বলেই যাচ্ছে তুমি নাকি কাল রাতে রুমে গিয়েছিলে। আঙ্কেল, একটা কথা বলি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমি আপনাদের বাড়িতে থাকছি, এই বিষয়টা আপনার মেয়ের ভালো লাগছে না। আপনার মেয়ে চাইছে আমি বাড়ি থেকে চলে যাই। তাই আমি যেদিন থেকে আপনাদের বাড়িতে এসেছি সেদিন থেকে আপনার মেয়ে আমার পেছনে পড়ে আছে। এই ছেলে, একদম মিথ্যে বলবে না। কালকে রাতে তুমি আমি রুমে গিয়েছিলে বিছানা পর্যন্ত, সেগুলো বলছো না কেন? তোমার সমস্যা হয়ে থাকলে তাহলে তুমি সেটা আঙ্কেলকে সরাসরি বলো। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমি আর এ বাড়িতে থাকবো না। কিন্তু প্লিজ দয়া করে এইভাবে আমার মান সম্মান নিয়ে খেলা করো না। তোমরা বড় লোক, তোমাদের মান সম্মান আছে। আমরা গরিব, আমাদেরও মান সম্মান আছে। তোমরা তোমাদের মান সম্মান টাকা পয়সা দিয়ে কামাতে পারো, কিন্তু আমাদের তো অত টাকা পয়সা নাই।
তাই আমরা টাকা পয়সা দিয়ে মান সম্মান কিনতে পারি না। ছি ছি আপু, তোর মন মানসিকতা এতটা নীচ সেটা আমরা কেউ জানতামই না। তুই নীল ভাইয়াকে এইভাবে অপমান করতে চাস? তুমি চুপ করো। তুমি কেন বড়দের মাঝখানে কথা বলতে এসেছিস? তোকে তো আমি বলেছি এই ছেলের চরিত্রের সমস্যা আছে, কিন্তু তোরা কেউ বিশ্বাস করতে চাইছিস না আমার কথা। আচ্ছা ঠিক আছে, যেদিন তোদের চোখের সামনে সবকিছু ঘটবে সেদিন তোরা দেখিস। হ্যাঁ সেটাই এখন। আর তুই দয়া করে নীল ভাইয়াকে উল্টা পাল্টা কথা শোনাবি না, তাহলে কিন্তু আমি তোর বিরুদ্ধে গিয়েই কথা বলতে বাধ্য হব। তখন নেহা আর কথা বলার জন্য কোনো ইস্যু খুঁজে পেল না, তাই নেহা চুপচাপ নাস্তা করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা শেষে নীল নেহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। নেহা নিজের বিছানার উপর বসে কিছু একটা চিন্তা করছিল, তাই নীল তার রুমে প্রবেশ করে আর বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার পিছনে একটা উঠে পড়ে লেগেছেন কেন? বললাম তো আমার পিছনে পড়েন না, কোনো লাভ হবে না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা কামাই করতে অনেক কষ্ট লাগে, আর সেটা ধরে রাখতে জানতে হয়। তুমি আবার আমার রুমে এসেছো? তুমি এখানে তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারি না, সেটা তুমি বুঝতে পারো না? আমি কি এতটাই বোকা নাকি যে কোনো কিছু বুঝি না? আমি সব কিছুই বুঝি, আর বুঝে শুনেই লুডো খেলায় নেমেছি, যেটাকে সাপ লুডো বলে। হয়তো জিতবো, নয়তো একেবারে হেরে যাবো। তুমি আমার চোখের সামনে থেকে দূর হও বলছি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো সেই দিন থেকে আমার সঙ্গে খারাপ হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। ম্যাডাম, আমি মানুষটাই এরকম, আমার সঙ্গে লাগতে আসবেন না। আমার সঙ্গে লাগতে আসলে খারাপ হবে, ভালো কিছুই হবে না। আসি ম্যাডাম, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক। আর হ্যাঁ, আমার পেছনে আর পড়েন না। নেহা তখন নীলকে কিছু বলতে চাইছিল, কিন্তু নীল তাকে সেই সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল আর রেডি হয়ে অফিসে চলে গেল। এভাবেই চলতে থাকলো দিনকাল। হঠাৎই একদিন শুক্রবার নীলের অফিস বন্ধ, আর অপরদিকে রিমি আর নেহার স্কুল ভার্সিটিও বন্ধ ছিল। তাই নীলের কোনো কাজকর্ম না থাকায় সে বাগানে ফুল গাছগুলোর সঙ্গে একটু সময় কাটাচ্ছিল। এমন সময় দোতলা থেকে রিমি নীলকে ডাকতে থাকে, এই নীল ভাইয়া, একটা কাজ করে দেবে, খুব দরকারি। তোমার কোনো দরকারি কাজ আর আমি সেটা করে দেব না, এমনটা হতে পারে নাকি? বলে ফেলো কি কাজ, আমি এক্ষুনি করে দিয়েছি। ভাইয়া আসলে একটা ইনভিটেশনেই যাওয়ার আছে, তাই বলছিলাম একটা গিফট কিনে দিতে না হলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু কার ইনভিটেশনে আর কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে নেবে তো? এই না, একদম না। এই তো চরিত্রহীন লম্পট ছেলেটাকে কোনোভাবেই আমাদের সঙ্গে নেওয়া যাবে না। এই চরিত্রের তো ঠিক নেই, কোথায় কখন কি করে বসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আরে আপু, তুমি এইভাবেই বলছো কেন? তুমি কেন সবসময় নীল ভাইয়ার সঙ্গে এরকম আচরণ করো? নীল ভাইয়া যথেষ্ট ভদ্র আর ভালো একটা ছেলে, সে কখনোই ফাজলামি করে না। নীল ভাইয়া, আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। কোনো সমস্যা নেই, দাঁড়াও 1 মিনিট। তোমার সঙ্গে যাবো কি না সেটা চিন্তা করে নেই। তোমার সঙ্গে যদি এই ডাইনি মার্কা সাতশনি বোনটা যদি তোমার সঙ্গে যায় তাহলে আমি যাব না, আর গিফট কিনে দেওয়া তো প্রশ্নই ওঠে না। ভাইয়া আসলে আমরা একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তাই তার জন্য কিছু গিফট নেওয়ার প্রয়োজন। সকালে মনেই ছিল না, তা না হলে দুজনের মধ্যে থেকে কেউ একজন নিয়েই আসতাম। হাই, তাই তোমাকে বলা। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাদের গিফট এনে দেব, শুধুমাত্র একটা শর্তেই, যদি তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও। রিমি, ওকে বলে দে আমাদের গিফটের কোনো দরকার নেই। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু একটা কিনে নেব, নয়তো আমাদের ফ্রেন্ডকে অন্য সময় কিছু একটা দিয়ে দেব, কিন্তু এই বদমাইশকে কোনোভাবেই আমাদের সঙ্গে নিয়ে যাব না। কেন, কি সমস্যা? আমি কি ওখানে গিয়ে সবার সামনে তোমাকে জড়িয়ে ধরবো নাকি নাকি কিস করব যাতে তোমার প্রবলেম হবে? এই ফাজিল ছেলেটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, তা না হলে কানে নিচে 2-4টা বসিয়ে দেব। তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ও আমার মেজাজটা একদম খারাপ করে দিয়েছে। কেন, আমি কি এমন কিছু করেছি নাকি? বা তোমাকে বিয়ে করবো বলেছি নাকি নাকি বাসর করবো এটা বলেছি যার কারণে তোমার মেজাজ এত খারাপ হয়? শোনো, তুমি এতটাও ডিমান্ডেটেড কিছু নও যতটা তুমি নিজেকে মনে করো। নিজেকে স্পেশাল কিছু ভাবার কারণ নেই। এই বলতে বলতে নীল সেখান থেকে চলে গেল, আর এদিকে রিমি নেহাকে বলতে থাকে, তুই কিছু না বলে ভাইয়া গিফট কিনে এনে দিত, কিন্তু এখন তো বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। রাস্তায় গাড়ি ধার করে গিফট কেনার মতো টাইমই হবে না। খালি হাতে কোনো ইনভিটেশনে যাওয়াটা তো ভালো দেখায় না। দেখ,
তোর কোনো বন্ধুর ইনভিটেশনে না যাচ্ছি না, আমি আমার বন্ধুর ইনভিটেশনে যাচ্ছি। তাই মানিক থাকবে কি থাকবে না সেটা আমার উপরে ছেড়ে দে, এই বিষয়ে চিন্তা করতে তোকে হবে না। আর তোর যদি যাওয়ার ইচ্ছে না থাকে বলে দে, আমি একাই যাব। আর যদি যেতে চাও তাহলে মুখটা বন্ধ করে চুপচাপ রেডি হয়ে আসো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি রেডি হয়ে আসছি। অতঃপর তারা দুজন রেডি হয়ে চলে গেল বার্থডে পার্টিতে। তারা সবাই সেখানে উপভোগ করছিল। তখনই হঠাৎ, আরে নীল ভাইয়া, কিভাবে আসলে? তোমাদের ফলো করতে করতে চলে আসলাম। এই যে তোমাদের গিফট বক্স। তুই যে কোন লেভেলের নির্লজ্জ বেহায়া আমি সেটা বুঝতে পারছি না। তোকে আমি বলেছিলাম আমার বন্ধুর জন্য গিফট আনতে, তোর কি লজ্জা লাজ লজ্জা জিনিস বলতে কি কিচ্ছু নেই নাকি বলতো আমাকে? আমি কি মেয়ে মানুষ নাকি যে আবার লাজ লজ্জা বেশি থাকবে? আমি তো ছেলে মানুষ, আমার এত বেশি লাজ লজ্জার দরকার নেই। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এই নাও তোমার গিফট বক্স। আমি এখন আসি, এখানে খেতে আসিনি। তোমার বন্ধুর জন্মদিনে তুমি যেন ছোট না হয় সেজন্য গিফট এনেছি। আরে নেহা, কি ব্যাপার? কে এটা? ছেলেটা তো দেখতে দারুণ হ্যান্ডসাম। তো নতুন বয়ফ্রেন্ড নাকি? তোরা কি কোনো কালে আমার বয়ফ্রেন্ড দেখেছিস? যে এই গর্দভ ছেলেটাকে দেখে তোদের আমার সামনে আমার নতুন বয়ফ্রেন্ড বলে মনে হচ্ছে? কখনো কি তোরা আমার কোনো ছেলে বন্ধু দেখেছিস? আর বয়ফ্রেন্ড তো একদমই নয়। আর তারপরেও শহরের স্মার্ট ছেলে যদি হতো সেটা ভেবেও একটা দেখা যেত। দেখ নেহা, ছেলেটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। তো দেখে বেশ পছন্দ হয়েছে। তোর বয়ফ্রেন্ড হয়ে না থাকলে ফাইন, করে দে না। ছেলেটাকে আমার বেশ পছন্দ লেগেছে। এক্সকিউজ মি ম্যাডাম, নীল প্রেম প্রেম ওসব করে না। আর শহরে আবার স্মার্ট মেয়েদের তো কখনোই না। এই নিন আপনার গিফট। তাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিয়ে এলো সেখান থেকে। এদিকে বাসায় আসতে না আসতে নেহার আব্বু নীলকে বলে, কি ব্যাপার নীল, তুমি না বললে নেহাদের সঙ্গে তুমি নেহার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছ? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আরদি, হারিম ওরা কোথায়? আঙ্কেল, ওরা ওখানে রয়েছে, আসতে একটু দেরি হবে। আমার ওসব হাঙ্গামা ভালো লাগে না, তাই আমি চলে এসেছি। আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, বুঝলাম এখন। তুমি আমাকে এটা বলো তো, নতুন অফিস তোমার কেমন লাগছে? চাকরি করতে তোমার ওখানে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে আঙ্কেল, আমার ভালোই লাগছে ওখানে। যাই হোক আঙ্কেল, আজ একবার একটু আমাদের বাড়িতে ফোন করতে হবে। আসলে আমার বাড়ি থেকে নিয়ে আসা ছোট্ট মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আমার বাবা হয়তো আমার ফোনে অনেকবার ট্রাই করেছে, কিন্তু পাচ্ছে না হয়তো। তুমি কি বলছো? তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে? সেটা তুমি আমাকে আগে বললে না? তুমি আমাকে বলতে আমি তোমাকে নতুন একটা ফোন কিনে দিতাম। আর তুমি জানো তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে। এই যখন থেকে তোমার ফোনটা নষ্ট, কতবার তোমাকে হয়তো ফোন করেছে, আর তোমাকে ফোনে না পেয়ে হয়তো টেনশন করছে তোমার বাবা। ভাবছে আমি হয়তো ব্যস্ত, তাই আমাকে ফোন দিচ্ছে না। অতঃপর নেহার বাবা তখনই বাসা থেকে বের হয়ে মার্কেটে চলে যায় আর নীলের জন্য একটা স্মার্টফোন কিনে আনে। সেটাতে নীলের হাতে দাও মাত্রই তখন আমি আঙ্কেলকে বলি, আসলে আঙ্কেল, বাটন ফোন হলেই তো হয়ে যেত। এখন এই ফোন কিনে আমার কি প্রয়োজন ছিল? এই ফোনে যা দাম, এটা তো আমার 1 মাসের বেতনেই চলে যেত আঙ্কেল। হ্যাঁ বাবা, এই ছেলেটা একদম ঠিক কথাই বলছে। যার 1 মাসের বেতনের টাকা পুরোটাই চলে যাবে, তাকে তুমি একটা ছোট্ট বাটন ফোন কিনে দিলে পারতে। নেহা চুপ করো। আমি বুঝতে পারছি না নীলের সঙ্গে কি তোমার শত্রুতা? তুমি কেন সব সময় ছেলেটার পেছনে এভাবে পড়ে থাকো? সে আমার বন্ধুর ছেলে, তাকে আমি একটা ফোন গিফট করতেই পারি। তাছাড়া আমার এতটা অবনতিও হয়নি যে বন্ধুর ছেলেকে একটা ফোন কিনে দিয়েছি আর এই জন্য তার কাছ থেকে টাকা আমাকে নিতে হবে। আমি এই ফোনটা নীলকে গিফট করেছি, আর আশা করি বুঝতে পেরেছো। আমি না বুঝতে পারছি না এই ছেলেটাকে নিয়ে তো অধিক্ষেতা দেখানোর কি আছে। গাইয়া ভূত একটা এখানে এসে থাকছে, খাচ্ছে, আবার এত দামি একটা ফোনও লুফে নিয়েছে। এত লোভী একটা ছেলে। নেহা, তোমার মুখটা এখন বন্ধ করো, না হলে আমি এমন কিছু বলে ফেলবো যেটা শুনলে তুমি কষ্ট পাবে। তাই আমি আশা করব তুমি আমাকে সেই সব কিছু বলতে বাধ্য করবে না। নেহা বুঝতে পারে কোনো লাভ নেই, তাই সে চলে গেল। এদিকে নীল ফোনটা পেয়ে মোটামুটি খুশি।
পরের দিন সকালবেলা নীল যখন অফিস যাবে তখন নেহার আব্বু নীলকে বলে, আজ তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের ড্রাইভার একটু অসুস্থ, তাই আর সেজন্য তোমাকে একটু কষ্ট করে নেহাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে হবে, তারপর অফিসে যেতে হবে। আসলে আমি নিজেই পৌঁছে দিতাম, কিন্তু আমার অফিসে ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে গেছে। ওকে আঙ্কেল, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে চলে যাব। অতঃপর নীল বাড়ির বাইরে গাড়ি নিয়ে নেহার জন্য অপেক্ষা করে। প্রায় 10 মিনিট পর নেহা আসে আর গাড়ির ভেতরে নীলকে বসে থাকতে দেখে নেহা বলে, কি রে, কি ব্যাপারটা কি? তুই আমার গাড়ির ভিতরে এসে বসেছিস কেন? তোকে আমি এত কথা বলি, তাও তো লজ্জা হয় না? গাড়ি থেকে নাম, আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। ম্যাডাম, ড্রাইভার আজ অসুস্থ, তাই আঙ্কেল বলেছে আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে। আব্বু বলল আর তুই? তোর কি মেয়ে মানুষ দেখলেই লুতুপুতু করতে ইচ্ছে করে? এখনই গাড়ি থেকে নাম বলছি। এই বলে নীলের শার্টের কলার ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে নীলকে 2 থাপ্পড় বসিয়ে দেয়। এই নির্লজ্জ বিহায়, তোকে আমি কতবার বলবো আমার পিছনে পড়িস না? তোকে আমার একদমই সহ্য হয় না, কিন্তু তারপরও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? স্কুলে যাওয়ার জন্য একটু দূরেই দাঁড়িয়েছিল রিমি। এসব কাণ্ড কারখানা দেখছিল সে। নেহা নীলকে থাপ্পড় মারলো, এটা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে আর নিজের বোনকে বলতে থাকে, আপু, তুই এটা কি করলি? এটার জন্যই তোমাকে মাসুল দিতে হবে। নীল ভাইয়া, তোমার কোনো সমস্যা নেই, তুমি অফিসে যেতে পারো, আব্বু কিচ্ছু বলবে না। কিন্তু এই ব্যাদব মার্কা মিটার সামনে আর কখনোই তুমি আসবে না। এর উপকার করতেই একদমই না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিস না কেন? তোদের উপকারে না কোনো প্রয়োজনই আমার নেই। আমার চোখের সামনে আসবে না। তোদের দেখলে না আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করে। লো ক্লাস কোথাকার। নেহার কথার কোনো উত্তর দিল না নীল, সোজা চুপচাপ চলে গেল। এদিকে নেহা গাড়ি ড্রাইভ করে নিজের ভার্সিটি পৌঁছে গেল। সেদিন নীল অফিস থেকে বিকেলেই ফিরছিল। তখন নীল বাইরে গেটের ভেতরে প্রবেশ করতে যাবে, ওই কিছু একটার মধ্যে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু তার সামনে নেহা ছিল, খেয়াল করেনি। নেহার উপরেই পড়ে গেল। নেহা নিজেকে কোনো রকম সামলে নিয়ে উঠে দাঁড়ালো আর নীলের শার্টের কলার ধরে আবারও ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল গালে। এই লম্পট লুচ্চা ছেলে একটা, তোকে আর কতবার বলবো তুই আমার ধারের কাছেও আসবি না। তুই ইচ্ছে করে আমার কাছাকাছি থাকবি আর আমার সঙ্গে লুতুপুতু করার চেষ্টা করবি। আমি আমার বাড়ির মানুষগুলো কেউ বুঝাতে পারছি না এই ছেলেটা একটা লুচ্চা। মেয়ে মানুষ দেখলেই তার চুলকানি উঠে যায়। হয়েছে ম্যাডাম, অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। এই যে দেখুন স্লিপার জায়গাটা দেখেছেন, ওখানে পা পিছলে পড়ে যাচ্ছিলাম আর তখনই আমার সামনে আপনি চলে আসেন আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শুনুন, আপনার মতো সুন্দরী মেয়ে বাংলাদেশে অভাব নেই, চাইলে আপনার মতো 10টা সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করতে পারে, কিন্তু ম্যাডাম আমি সেই ধরনের ছেলে নই। আমি আমার মতো থাকতে পছন্দ করি, আর সেটা আপনাদের এই শহরে আমার সমাজে মানায় না। হ্যাঁ, সেটাই তো বলছি, যেখানে তোকে মানায় না সেখানে তুই থাকছিস কেন? নির্লজ্জ বিহায়ার মতো এখান থেকে চলে যেতে পারিস না? তোকে আমাদের কারোরই সহ্য হচ্ছে না। কি ব্যাপার নেহা, তুমি এখানে চিৎকার চেঁচামেচি করছো কেন? সারাদিন কি তোমার চিৎকার চেঁচামেচি ছাড়া থাকতে মন চায় না? না, থাকতে মন চায় না, কারণ তোমরা আমাকে চেঁচামেচি ছাড়া থাকতে দাও না। আমি তোমাদের কতবার বলেছি এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি এই ছেলেটাকে একদম সহ্য করতে পারি না। তুমি যেগুলো কথা বলছো সেগুলো শোনার মতো না, তাই আমরা কেউ শুনছি না। আর তুমি ভালো করেই জানো নীল তোমার বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলে। নীলের বাবা আমাদের অতীতে সহযোগিতা করেছে, তার কোনো হিসেব নেই। তোমরা থাকো তোমাদের মানবতা নিয়ে, আর যা ইচ্ছে তাই করো, আমি তোমাদের কিচ্ছু বলবো না। এই বলে সেখান থেকে নেহা চলে গেল। এদিকে রিমি সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে বলতে লাগলো, ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা বলতাম। তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমি কিছু মনে করব না। তুমি কি নেহা আপুকে ভালোবেসে ফেলেছো? না, একদমই নেই। আমি কেন নেহাকে ভালোবাসতে যাব? তোমার বোন যে হিংসুটে আর অহংকারী, তাকে কখনই কেউ ভালোবাসতে পারে না, তার মনটা শুধু হিংসায় ভরপুর। তুমি যদি তাকে ভালো নাই বাসবে, তাহলে তার এসব অপমান অত্যাচার কেন সহ্য করছো? দেখো, আমরা তখনই থেকে পাওয়া অন্যায় অত্যাচার অপমান সহ্য করি যখন তাকে আমরা ভালোবেসে ফেলি। আমি তোমার চেয়ে বয়সে একটা ছোট হতে পারি,
কিন্তু আমার জ্ঞান বুদ্ধি তোমার থেকে অনেক বেশি। রিমি, তুমি ভুল ভাবছো। আমি তোমার বোনকে কেন ভালোবাসে যাব? তো কোথায় তোমার বোন আর কোথায় আমি? একটা কথা, যেটা হলো আমি তোমাদের বাড়িতে রয়েছি, খাচ্ছি, পড়ছি, এটুকু মানবতা দেখানো আবার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি নেহাকে ভালোবেসেই ফেলেছ, যার ফলস্বরূপ তুমি তার এইসব অপমান অত্যাচার সহ্য করছো। নয়তো তুমি কখনোই সহ্য করতেই না। তাছাড়া আমি তোমার অনেক গল্পই শুনেছি, তুমি বরাবরই ন্যায়পরোয়ান একটা ছেলে। তখনই নীল রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। এইদিকে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে গেল, আর নেহার অত্যাচারের মাত্রা বাড়তে চলল। এদিকে এসব সহ্য করতে না পেরে রিমি একদিন নীলকে বলল, তুমি যদি আপুকে ভালো নাই বাসো, তবে তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তুমি আমার ছোট বোন হিসেবে যে কোনো কথা বলতে পারো। আমার মনে হয় আপু তোমাকে মনে মনে হয়তো ভালোবাসে, যার কারণে সে তোমাকে সহ্যই করতে পারে না। আসলে আমি অনেক মেয়েকেই দেখেছি যারা তার ভালোবাসার মানুষটির সঙ্গে ওই মেয়েটার সঙ্গে একটু লাইন মারবে। আমি ছোট বোন হিসেবে তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করছো, আমি চেষ্টা করে দেখতেছি পারি কিনা। এই 2 দিন পর রিমি তুমি ওর সঙ্গে এরকম আচরণ করছো কেন? এই বাড়িতে তোমার যতটুকু স্বাধীনতা, নীলেরও ততটুকু স্বাধীনতা আমরা দিয়ে রেখেছি। ওর যখন ইচ্ছে হবে বাড়িতে আসবে, আর যখন ইচ্ছে হবে না বাড়িতে আসবে না। এই ব্যাপারে তুমি তো কথা বলার কেউ না। হ্যাঁ, সেটাই তো। আমি কেন কথা বলছি? এটা তো বাড়ি নয়, এটা তো অন্য কিছু। এখানে যার ইচ্ছে হবে সে চলে আসবে, তাদের ইচ্ছে মতো থাকবে, নিজের ইচ্ছে মতো নিয়ম তৈরি করবে। কই, আমরা তো কোনোদিন সন্ধ্যার পরে বাড়িতে ফিরি না। তাহলে কেন এই ছেলেটা আমাদের বাড়িতে থেকে সেটাও বলে দে, কারণ আমি তো তোর জন্য বসে থাকবো না। আমি নিজেই আমার বয়ফ্রেন্ডের রুম খুঁজে নেব। এই শোন, আমি না তোর সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। তুই এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। তোর চেহারাটা আমাদের বাড়িতে আর দেখাতে আসিস না। তোমার দেখতে চাওয়া বাধা আছে, হয়তো কারণে কিছু যায় আসে না, কিন্তু রিয়াকে আমি এ বাড়িতে আসতে বলেছি। কারণ রিয়াকে আমি ভালোবাসি, আর তার সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক রয়েছে। আজ আমরা সারাদিন একসাথে সময় কাটাবো, তাই আসতে বলেছি। একসাথে সময় কাটাবে মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি এই বাড়িতে সব নষ্টামি করবে, এইসব তো চলবে না। তুমি এ বাড়ি থেকে বের হয়ে গিয়ে তারপরে যা ইচ্ছে তাই কর, তোমাকে কেউ বাধা দেবে না। নীল বাড়ি থেকে যাবে কেন? নীল এই বাড়িতেই থাকবে, আর যা ইচ্ছে তাই করবে। এই বাড়িতে এটা যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তুমি নিজের চোখ দুটোকে বন্ধ করে রাখতে পারো। হামু, আমি বুঝতে পারছি না তোমাদের কি হয়েছে। তোমরা কেন ওই ছেলেটার জন্য আমার সঙ্গে এরকম আচরণ করছো? বাইরের একটা ছেলে এখানে থাকছে, আর তার উপরে সব নষ্টমিও করছে, সেগুলো তোমরা সহ্য করছো? আমি তো তার কাজকর্মে সেরকম খারাপ কিছু দেখতে পারছি না। সে একটা মেয়েকে ভালোবাসে, তার সঙ্গে পার্সোনাল টাইম কাটাবে হয়তো। এখানে খারাপের কি আছে? ওই মেয়ের সঙ্গে কেন পার্সোনাল সময় কাটাতে হবে? বাড়িতে কি মেয়ে মানুষ নেই নাকি? রয়েছে, যেমন রিমি আন্টি। আমি ওদের সঙ্গে পার্সোনাল টাইম কাটাবো নাকি? ওরা তো আমার গার্লফ্রেন্ড নয় যে আমি একটু জড়িয়ে ধরতে পারবো। একটা থাপ্পড়ে না তোর সবগুলো দাঁত আমি ফেলে দেবো। তুই রিমি আর আম্মুকে কেন আদর করতে যাবি? আমি যে তোর চোখের সামনে ঘুরঘুর করছি, আমাকে কি তোর চোখে পড়ে না? এসব তুই কি বলছিস নেহা? তুই কি না এই ছেলেটাকে নিয়ে এইসব কথা বলছিস? তুই তো এই ছেলেটাকে একদম সহ্য করতে পারিস না। যে তোদের বাড়িতে রয়েছে, এটাই তো সহ্য হয় না। সহ্য হয়নি, হ্যাঁ বলেছি। কারণ ওকে যেদিন প্রথমবার আমি দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, মেয়ে মানুষের বুক ফাটে তবে মুখ ফোটে না। আমার বেলাতেও সেটাই হয়েছে। আমি তো ভেবেছিলাম নীল নিজে এসে আমাকে তার ভালোবাসার কথা বলবে, আমার পিছনে ঘুরঘুর করবে। কিন্তু এই ছেলে তো পুরো অন্যরকম। আমার পেছনে একটুও টাইম ওয়েস্ট করলো না, উল্টো নিজের ডিমান্ড দেখালো। হ্যাঁ, কিন্তু আমার মনে মানুষটা যে এমন আহাম্মক সেটা তো আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম যে আমার রাগ অভিমান এগুলো বুঝবে, আমাকে সে নিজে এসে তার ভালোবাসার কথা বলবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুই হলো না। তাই আমাকে বাধ্য হয়ে নিজে থেকেই বলতে হলো, আই লাভ ইউ নীল, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আর রিয়া, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যা। তুই
বন্ধু নামের একটা কলঙ্ক। আরে বাবা, তুই আমাকে কেন দোষারোপ করছিস? আমি আবার কি করলাম? আমি তো তোর বন্ধু ছিলাম, আর বন্ধু হয়ে আজীবন থাকতে চাই। আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস, আর তুই কিনা বলছিস আমার বন্ধু হয়ে থাকতে চাস? আরে নেহা, রিয়া তোমার বন্ধু হয়ে থাকতে চায়, সে তোমার ভালোবাসাকে কেড়ে নিতে চায়নি। সে যা করেছে সব কিছু আমার আর রিমির কথা মতোই করেছে, কারণ আমরা জানতাম যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, কিন্তু বলতে পারছো না, তাই এইটুকু নাটক আমাদের করতে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও তোমার ভালোবাসার প্রকাশ করার জন্য। তখনই নেহা নীলের শার্টের কলার ধরে বলে, ফাইজলামি বাদ দিয়ে এখন আমাকে এটা বল যে আমায় বিয়ে কখন করছো? তুমি বললে আজই করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আর আন্টি আঙ্কেল বাবার সঙ্গে কথা বলে রেখেছেন, বাবা এ বিষয়ে সম্মত আছেন। শুধু তোমার নিজের মুখে বলাটা বাকি ছিল। আমরা সবাই এটা জানতাম যে আজ না হোক কাল তুমি নিজের মুখে আমাকে তোমার ভালোবাসার কথা বলবে, তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। তার মানে শুধু শুধু তুমি, রিমি আর রিয়া নয়, এই পরিবারের সবাই এ বিষয়ে জানতো? সবাই সবকিছু জেনে শুনে আমার সাথে এরকম করেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমিও সময় হলে না সুদে আসলে সব কিছু গুনে নিব। অতঃপর পরের দিন দুই পরিবারের উপস্থিতি আর সম্মতিতে নীল আর নেহার শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়ে যায়। এরপর কেটে গেল দীর্ঘ 5 বছর। শারীরিক সমস্যা হয়েছিল, যার কারণে তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। তাই নীল আর নেহার পরিবার মিলে নেহাকে অনেক জায়গায় ডাক্তার দেখায়। অবশেষে তাকে সিঙ্গাপুর চিকিৎসার জন্য নিয়ে যেতে চায়। দেখো, আমার জন্য তোমাদের এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। বলছি কি, তুমি আরেকটা বিয়ে করে নাও। দেখো, একটা ছেলের জন্য বাবা ডাকটা কতটা আনন্দের সেটা সম্পূর্ণ না বুঝলাম, কিন্তু একটু হলেও বুঝি, কারণ আমি তো আমার বাবাকে দেখেছি। তাই প্লিজ, আমাকে মনে হয় চিকিৎসা করে কোনো লাভ হবে না, তুমি আরেকটা বিয়ে করে নাও। চুপ করো, ফাজলামো মার্কা কথাবার্তা বলবে না। আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ হয়তো চেয়েছেন আমাদের একটু দেরিতে সন্তান দেবেন, তাই হয়তো তিনি আমাদের এই ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাই বলে কি আমাকে আরেকটা বিয়ে করতে হবে? আমি এমন কাজ কোনোদিনও করব না। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে বিয়েও করেছি। তোমার ভালোবাসার কারণে আমি এই ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো না। কিন্তু আর কতদিন অপেক্ষা করবে? দীর্ঘ 5টা বছর ধরে তুমি একটা বাবা ডাক শোনার জন্য অপেক্ষা করছো, আর কত অপেক্ষা করবে? তাই বলছি, তুমি একটা বিয়ে করে নাও। যদি আরেকবার তুমি নিজের মুখে থেকে এই কথাটা উচ্চারণ করেছো, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ আর হবে না। এটা তোমাকে আমি বলে দিলাম। প্রয়োজন হলে আমি বাবা ডাক শুনবো না, প্রয়োজন নেই আমার বাবা ডাক শোনার, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না, কারণ তোমাকে যে ভীষণ ভালোবাসি। তোমার ভালোবাসা ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আমি সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া থাকতে পারবো না। অতঃপর পরের সপ্তাহে নেহাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো উন্নত চিকিৎসার জন্য। আর সেখানে ডক্টর বলে নেহার মা হতে সম্ভব, কিন্তু দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে, তার খরচ অনেকটাই ব্যয়বহুল। সেসব কথা শুনে নীল ডাক্তারকে বলে, ডাক্তার, যত টাকা লাগে লাগুক, আপনি টাকার চিন্তা করবেন না, কিন্তু আমার স্ত্রীর সঠিক ট্রিটমেন্ট চাই। কিন্তু কিন্তু নীল, তুমি এত টাকা কোথায় পাবে? কেন এরকম করছো? বললাম তো, তুমি আমাকে ছেড়ে দাও, আরেকটা বিয়ে করে নাও। নেহার মুখ থেকে এই কথাগুলো শুনে নীল ডক্টরের সামনেই নেহাকে ঠাস করে একটা থাপ্পড় মারে, আর নিজেই বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। প্রায় 2 মিনিট কান্নার পর সে নেহাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, এই টাকা কোথা থেকে আসবে সেটা আমি চিন্তা করব, তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। তোমার ভালোবাসা কোনো কমতি আমি রাখতে চাই না। কেন এত ভালোবাসো আমায়? আমি তো তোমাকে কোনো অপমান অপদস্থ করিনি, আর এখন তোমাকে বাবা ডাকটাও শোনাতে পারছি, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসো? পাখি রে, ভালোবাসা কি বলে কয়ে আসে না রে। ভালোবাসা জাস্ট হয়ে যায়, কখন কার জন্য সেটা বলা যায় না। তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব, সে যত ঝড়ঝাপটাই চুক না কেন। আমার ভালোবাসা কখনোই কমবে না। আমি না হয় নিঃসন্তান হয়ে থাকলাম, কিন্তু তোমার ভালোবাসা তো পাবো, তাতেই আমার চলে যাবে। অতঃপর দুজনকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। আল্লাহ চাইলে তাদের একটা সন্তান দান করতেই পারে, আর তাদের সংসারটাকে একটা পরিপূর্ণ সুখী আর সমৃদ্ধ সংসারে পরিণত করতেই পারে। যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার হাতে।
তো বস, আপনাদের একটা কথা বলবো। আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার রয়েছে আর অন্ধবিশ্বাস রয়েছে। দেখুন, আমরা তো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করি, সে সন্তান দিতে অক্ষম হয় তখন তাকে আমরা অনেক অপমান অবহেলা করি, যেটা তার পাপও নয়। সে তো নিজেও জীবনে ঝুঁকি নিয়ে একটা ছেলেকে বাবা ডাক শোনাতে চেষ্টা করে। আমি আপনাদেরকে একটাই কথাই বলতে চাই, দেখুন, যদি কোনো মেয়ের এমন প্রবলেম হয়ে থাকে তাহলে তাকে অপমান, অপদস্থ এবং মানসিক লাঞ্ছনা না দিয়ে আমাদের উচিত মেয়েটার পাশে গিয়ে দাঁড়ানো এবং সঠিক ট্রিটমেন্ট করানো। আল্লাহ চাইলে আমাদেরকে 50 বছর পরেও সন্তানদের সুখ দিতে পারে, এমন হাজারো প্রমাণ রয়েছে আমাদের সমাজে। তাই আমাদের মানুষদের চিন্তাধারা বদলানো উচিত এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সবার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।